হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে আই এম নট নাজি। আর এটা একটা সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে শোলেক নামের একটা ছেলের কাহিনী। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। বাট তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তোমরা চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারো কিংবা চাইলে স্কিপও করতে পারো। তো আমাদের বিজ্ঞাপন আমরা প্লে করে দিচ্ছি, তোমরা স্কিপ করতে চাইলে সিম্পলি জাস্ট ডিসক্রিপশনে যাবে, ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যেতে পারবে। আর যদি দেখতে চাও দেখতেও পারো। তো বিজ্ঞাপন প্লে হচ্ছে। গাইস, আইপিএল চলছে। তুমি কি বিশুদ্ধ উচ্ছ্বাস এবং আনন্দের জগতে পা দিতে ইচ্ছুক? বাজারে হাজারো গেমের মধ্যে আজকে আমরা একটা অ্যাডভেঞ্চার গেম সম্পর্কে জানবো, যেটা নাম হচ্ছে অ্যাভিয়েটর, যেটা তোমাদের আত্ম এবং পালস রেটকে বাড়িয়ে দেবে। আর এই মোস্টবোর্ডের সেরা গেমগুলোর মধ্যে একটি হচ্ছে এটি। আর এটা হচ্ছে একটা লাইসেন্স প্রাপ্ত নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। তো এখানে প্লেনটিতে টেক অফ করার আগে ক্যাশ আউট ক্লিক করার জন্য প্রস্তুত হও, আর জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো। আর দেখলে কতটা অনায়াসে সহজেই তোমরা জিততে পারবে। আর এছাড়াও এখানে কিন্তু রয়েছে জেটেস, আন্দার বাহার, ক্যাশেক্স এর মতো গেম। আর তোমরা যদি আমাদের দেওয়া প্রোমো কোড র্যান্ডম7 দিয়ে রেজিস্ট্রেশন করো, তাহলে পেতে পারো 34,000 টাকা পর্যন্ত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের বলা হয় সময়টা হচ্ছে 1938 সাল, মানে আজ থেকে মোটামুটি 70-80 বছর আগের কথা। আর স্থানটা ছিল হচ্ছে জার্মানি। আর আমরা তো জানি জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল এবং জার্মানির তৎকালীন প্রধানমন্ত্রী ছিল হচ্ছে হিটলার। তো ওই সময় হিটলারের যে নাৎসি সেনারা ছিল, তারা ইহুদিদের উপর জিউস লোকদের উপর অত্যাচার করা শুরু করে। আর এরপর আমাদের একটা জিউস পরিবার দেখানো হয়, যেখানে শোলেক নামের 13 বছরের একটা ছেলে থাকে। আর সে যখন গোসলের প্রস্তুতি নিচ্ছিল তখনই তার বাড়িতে আক্রমণ করা হয়। তো শোলেক তো বুঝতেই পারছো, পুরো উদম হয়ে গোসল করছে। তো শোলেক তখন বাঁচার জন্য কাপড় চোপড় ছাড়াই ঘর থেকে বেরিয়ে একটা ড্রামের মধ্যে লুকিয়ে পড়ে এবং রাত না হওয়া পর্যন্ত সেখানে লুকিয়ে থাকে। আর তারপর সেখানে একটা মেয়ে কোনোভাবে আসে এবং শোলেককে দেখে ফেলে। ওই মেয়েটাও ইহুদি ছিল। তো ওই মেয়েটা শোলেককে তখন বলে, নাৎসিরা চলে গিয়েছে, তুমি চাইলে বাইরে আসতে পারো। তো শোলেক বলে, আমি তো কোনো কাপড় পরিনি, তুমি কি আমার বাড়িতে গিয়ে আমার জন্য কাপড় আনতে পারবে? কিন্তু ওই মেয়েটি তখন বলে, আমাদের ইহুদিদের নিজেদের ঘরে যাওয়ার পারমিশন নেই। আর ওইপর ওই মেয়েটি ওই নাৎসি সেনাদের জন্য তো কাজ করতো। তো ওখানে একটা নাৎসি সেনার ড্রেস পায়, সেই ড্রেসটা ওকে দিয়ে দেয়। আর তারপর শোলেক তার বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে গিয়ে সে দেখতে পায় যে নাৎসি সেনারা তার বোনকে মেরে ফেলেছে। তো এটা দেখে ওর অনেক কষ্ট লাগে। আর তখন ওর বাবা ডিসাইড করে যে তারা জার্মানি থেকে পোল্যান্ডে চলে যাবে, কারণ শোলেকের বাবার জন্ম সেখানে হয়েছিল। আর পোল্যান্ডে এই ধরনের আর কি ঘৃণার ব্যাপারটা নেই। তো এরপর আর দ্রুত পোল্যান্ডে গিয়ে থাকা শুরু করে দেয়। আর ওই জায়গাতে একটা মুভি থিয়েটার ছিল বা সিনেমা হল ছিল, এবং ওই থিয়েটারের মালিক আবার শোলেকের চেয়ে বয়সে বড় হলেও শোলেককে অনেক পছন্দ করতো। তো এখানে শোলেক মোটামুটি মজায় ছিল, কিন্তু ওদের মজা বেশি দিন থাকে না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। মানে ঝামেলাগুলো জার্মানি থেকে জার্মানির বাইরে আসতে শুরু করেছে এবং জার্মানিজরা পোল্যান্ডের উপর আক্রমণ করে দেয়। তো এটা শুনে শোলেকের বাবা ভয় পেয়ে যায়। আর এরপর সে তার 2 ছেলেকে বলে, তোরা এখান থেকে পালিয়ে চলে যা, যত দূর সম্ভব হয় চলে যা, যেখানে জার্মানির সেনারা পৌঁছাতে পারবে না। তো পরের দিন সকালেই শোলেক করে কি তার ছোট ভাইকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় থিয়েটারের ওই মহিলাটি ওদেরকে দেখে ফেলে এবং অনেক কষ্ট পায়, তার অনেক খারাপ লাগছিল। কিন্তু ওই মহিলা তো আর ইহুদি না, মহিলা তো খ্রিস্টিয়ান, বাট ওরা তো ইহুদি, ওদের তো সমস্যা রয়েছে। তো এর জন্য ওদের পালাতেই হবে। তো ভালোবাসা সব মাটিতে মিশিয়ে দিয়ে ওরা সেখান থেকে পালিয়ে যায় এবং ওরা খুব দ্রুত একটা নদীর পাড়ে এসে পৌঁছায়। বাট সেখানে অনেক ভিড় ছিল, কারণ এখানে যত ইহুদি ছিল সবাই নদী পার হয়ে রাশিয়ার দিকে যেতে চাচ্ছিল। কারণ তোমরা জানো পোল্যান্ডের অপর প্রান্তে কিন্তু রাশিয়া রয়েছে বা সোভিয়েত ইউনিয়ন রয়েছে। কিন্তু প্রচন্ড ভিড়ের কারণে 2 ভাই এক নৌকায় উঠতে পারে না। কিন্তু শোলেক যে নৌকায় উঠেছিল সেই নৌকায় ভিড়টা ছিল অনেক বেশি। আর তারপর ওদের নৌকাটা যখন মাছ নদীতে পৌঁছায় তখন ওরা জানতে পারে যে অপর দিকে রাশিয়ান আর্মিরা রয়েছে এবং জার্মানিজ আর্মিরা রয়েছে, এবং খুব শীঘ্রই রাশিয়ান আর্মি এবং জার্মানিজ আর্মিদের ভয়ঙ্কর একটা যুদ্ধ হতে চলেছে। তো মানে এ পাশেও বিপদ ও পাশেও বিপদ। তো এই কথা শুনতে পেরে অনেক ইহুদিরা করে কি পানিতে লাফ দেওয়া শুরু করে। বাট শোলেক লাফ দিতে চাইছিল না, কারণ ও সাঁতার জানতো না। কিন্তু একটা লোক একসময় ওকে ধাক্কা দিয়ে দেয়। বাট শোলেকের ভাগ্য ভালো ছিল, কারণ রাশিয়ান সৈন্যরা ওদেরকে উদ্ধার করার জন্য চলে এসেছিল এবং একটা রাশিয়ান সোলজার ওকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। তো রাশিয়ান সোলজাররা ওদের উদ্ধার করে বলে যে তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো। বাট শোলেক নদীর ওপারে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতেই থাকে। কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পর ওর ভাই আর আসে না। আর তারপর আমরা দেখতে পাই শোলেককে একটা অরফানেজে বা একটা এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়, যেটা সোভিয়েত ইউনিয়নের এতিমখানা ছিল। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, আজকে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার অত হ্যাডাম পার্ট বা টাকা পয়সা কিছুই নেই। বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি সোভিয়েত ইউনিয়ন না থাকতো তাহলে জার্মানিজরা অবশ্যই দুনিয়াতে দখল করতো। সোভিয়েত ইউনিয়ন না থাকলে কোনোভাবেই জার্মানদের হারানো যেত না। জার্মানদের হারানোর জন্য সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, আমেরিকা মানে এই 3 শত্রু একসাথে মিলে লড়াই করেছে। তারপরও জার্মানিজদের দমাতে 4-5 বছর লেগেছিল। এবং বলা হয়ে থাকে জার্মানিজরা যদি মাতব্বরি না করে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ না করতো তাহলে সোভিয়েত ইউনিয়নও এই ঝামেলায় নাক গলাতো না এবং জার্মানিজরা অবশ্যই ওদের মানে কাজ করে ফেলতে পারতো। তো যাই হোক, আমরা সবাই জানি সোভিয়েত ইউনিয়নে কিন্তু ডেমোক্রেসি নেই, ওদের ওখানে চলা হচ্ছে কমিউনিজম, কমিউনিস্ট পার্টি। তো শোলেককে ওখানে কমিউনিস্ট এডুকেশন দেওয়া হয় এবং সেখান থেকে ওর বাবাকে চিঠিও লেখে এবং ওর বাবা ওকে রিপ্লাইতে বলে জার্মানিজরা অলরেডি পোল্যান্ডকে দখল করে নিয়েছে আর আমিও এখান থেকে পালাতে চাই, কিন্তু পালানোটা অনেক কঠিন। তো এভাবে আরো 2 বছর কেটে যায় এবং এই 2 বছরে শোলেক কিন্তু রাশিয়ান ভাষা শিখে নিয়েছে। কিন্তু 2 বছর যুদ্ধ হতে হতে জার্মানিজরা কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভেতরে ঢুকে পড়েছে এবং ওদের এতিমখানাতে আক্রমণ করে দেয়। তো এর কারণে ওরা সবাই এতিমখানা থেকে পালাচ্ছিল। আর তখন জার্মানরা আবারও ওদের যুদ্ধ বিমান নিয়ে এসে ওদের উপর হামলা চালায়।
আর এখানে একটা বিষয় উল্লেখ্য, ওই সময় জার্মানরা যে যুদ্ধ করছিল, জার্মানদের যে অস্ত্রের মান ছিল, সেই পর্যায়ের টেকনোলজি পৃথিবীর আর কারো কাছে ছিল না। জার্মানরা ওই সময় এমন সব ট্যাঙ্ক, এমন সব ফাইটার জেট দুনিয়ার সামনে নিয়ে এসেছিল যেগুলো দুনিয়া এর আগে কখনোই দেখেনি। তো যাই হোক, রাস্তায় জার্মানরা ওদের সবাইকে বন্দী করে নেয়, আর এরপর জিউস লোকদের আলাদা করতে শুরু করে, কারণ তারা জিউস লোকদেরকে মারতে চায়। কিন্তু এরপর যখন সোলেকের পালা আসে, সোলেক তখন বুদ্ধি করে বলে, দেখুন আমি তো একজন জার্মান, আমার নাম হচ্ছে জোসেফ পিটার্স, আর সোভিয়েতের সাথে যুদ্ধের সময় আমার মা বাবা মারা গিয়েছে, এবং তারপরে সোভিয়েত ইউনিয়নের লোকের আমাকে এখানে ধরে এনে এতিমখানায় ভর্তি করে দিয়েছিল। তো এখানে সে জার্মান ভাষায় কিন্তু ওদের সাথে কথা বলছিল, আবার ও রাশিয়ান ভাষাও জানে। তো এই কথায় সবাই বিশ্বাস করে ফেলে যে ও হয়তো জার্মানিজি হবে, ওদের ক্রিশ্চিয়ান কমিউনিটির কেউ হবে। আর এরপর ওরা আরেকজন লোককে ধরে নিয়ে আসে, যে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের একটা হাই কমান্ডের লোক, আর সে শুধুমাত্র রাশিয়ান ভাষা জানতো। তো সোলেককে তখন তার কাছে নিয়ে যাওয়া হয়, কারণ সোলেক তো তোমার রাশিয়ান এবং জার্মান দুইটাই জানে। তো সোলেক ওই লোকটার সাথে রাশিয়ান ভাষায় কথা বলে, আর তখন জার্মানরা বুঝতে পারে যে ওই লোকটি অনেক ওপরের লেভেলের একটা লোক এবং তাকে তাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো এ কারণে জার্মান সোলজাররা সোলেকের উপর অনেক ইমপ্রেস হয়ে যায় এবং সোলেককে তাদের ইন্টারপ্রেটার বানিয়ে নেয়, মানে এরপরে যাতে ওকে ট্রান্সলেটর হিসেবে কাজ করাতে পারে। তো যাই হোক, সোলেক তাদের সাথে যুক্ত হয়ে যায়। আর এরপর তারা যখন একটা শহরের ভেতরে যায়, তখন রাশিয়ান একটা ছেলে চিৎকার করে বলতে থাকে, তোমরা তো ইহুদিকে পছন্দ করো না, কিন্তু ওই সোলেকে তো একজন ইহুদি, আর সে আমাদের সাথে আমাদের এতিমখানাতে পড়ালেখা করেছে। কিন্তু এখানে সোলেকের ভাগ্য ভালো কি জানো, ওই ছেলেটা জার্মান ভাষা জানতো না, রাশিয়ান ভাষায় চিৎকার করে বলছিল। তো জার্মানরা তোর কথা বুঝতে পারছিল না, কিন্তু সোলেক কাছে গিয়ে করে কি একটা জোরে থাপ্পড় মারে, আর এটা দেখার পরে ছেলেটা করে কি সোলেকের উপর আক্রমণ করে দেয়। কিন্তু তখন জার্মান সৈন্যরা উল্টো করে কি ওই রাশিয়ান ছেলেটাকে ধাওয়া করা শুরু করে। মানে জার্মানরা মনে করছিল যে জার্মানদের ওরা গালিগালাজ পারছে এবং সোলেক সেটার প্রতিবাদ করেছে। তো যাই হোক, ছেলেটা এরপর করে কি নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ায় এবং একটা সময় সে গাড়ির সামনে চলে যায় এবং অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে। কিন্তু সোলেক এটা দেখে অজ্ঞান হয়ে যায়, কারণ সে এমনটা কোনোভাবেই চায়নি। আর এরপর সোলেক পার্মানেন্টলি জার্মানের টিমে ভর্তি হয়ে যায়, কিন্তু তাকে অনেক সাবধানে থাকতে হবে। সে কখনোই জার্মানদের সামনে গোসলও করে না, তাদের সামনে মনে করো লুনো বের করে পেশাবও করে না, টয়লেটও করে না। এর কারণটা আমি একটু খোলামেলা ভাবে বলি, তা না হলে তুমি বুঝতে পারবে না। ক্রিশ্চিয়ান এবং মুসলিমদের মুসলমানি নিতে হয়, কিন্তু ইহুদিদের মুসলমানি নিতে হয় না। আর ইহুদি, ক্রিশ্চিয়ান, মুসলিম এই তিন ধর্মকে বলা হয় আব্রাহমিক রিলিজিয়ন, মানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এসেছে। তো ইহুদিদের সময় এই মুসলমানের প্রচলন ছিল না, এই মুসলমানের ব্যাপারটা এসেছে হচ্ছে ক্রিশ্চিয়ানদের মধ্যে থেকে, হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে। তো এর জন্য ওর প্রাইভেট পার্ট দেখলে সবাই বুঝতে পারবে যে ও ইহুদি, ও ক্রিশ্চিয়ান না। তো যাই হোক, এইভাবে আরো কিছুদিন কেটে যায়, চারদিকে মৃত্যুর তাণ্ডব ঘটছিল, মানে এখানে সাধারণ মানুষদের নির্বিচারে মারা হচ্ছিল। জার্মানরাও মনে করো পশুর মতো লড়াই করছিল, আবার সোভিয়েত ইউনিয়নরাও পশুর মতো লড়াই করছিল, মানে কেউ কাউকে ছাড় দেবে না। তো এটা দেখে সোলেক মাঝে মাঝে অবাক হয়ে যায় যে কারা বেশি অত্যাচারী, জার্মানরা নাকি সোভিয়েত ইউনিয়নরা। তো এই কারণে রাতে অনেক বেশি মন খারাপ ছিল, আর এই কারণেও কারিকর আইডি কার্ডটা পুড়িয়ে দেয়। কিন্তু তখনই এখানে একটা সোলজার চলে আসে, আর সে পেশায় একজন অ্যাক্টর বা যুদ্ধের জন্য সে এখানে যোগ দিয়েছে। তো সোলেকের ওই লোকটার সাথে কথা বলে অনেক ভালো লাগে, কারণ সে নিজেও অ্যাক্টর হতে চেয়েছিল। কিন্তু পরের দিন সকালে সোলেক যখন তার ঘরে লুকিয়ে একা মনে করে উদম হয়ে গোসল করছিল, তখন ওই অ্যাক্টর লুকিয়ে ওর রুমে চলে আসে এবং ওর সাথে ধস্তাধস্তি করা শুরু করে। সিরিয়াসলি বুঝতে পেরেছে ওই লোকটা সমকামী ছিল, এবং সে সোলেকের নুড মানে সোলেকের ওইটা দেখে ফেলে এবং বুঝতে পারে যে সোলেক তো একজন ইহুদি। তো সোলেক প্রচন্ড ভয় পেয়ে যায়, বাট ওই লোকটা তখন বলে, তুমি ভয় পেও না, আমি তোমার আসল পরিচয় কাউকেই বলবো না, কারণ জার্মানরা ইহুদি এবং সমকামীদের সমানভাবে ঘৃণা করে। তো ওরা যদি জানতে পারে আমি সমকামী, আমাকেও মেরে ফেলবে, তুমি নিশ্চিন্তে থাকো। তো এটা শুনে সোলেক কিছুটা নিশ্চিত হয়, কারণ তার রহস্য এখানে রহস্যই থাকবে, কেউ জানবে না। কিন্তু পরদিনে আমরা দেখি রাশিয়ানরা ওদের সেনা বেসের উপর আক্রমণ করে, এর ফলে ওই অ্যাক্টরের সাথে সোলেকের যতজন সাথী ছিল বেশিরভাগই মারা যায়। এখানে একটা তথ্য ভুল হয়েছে, বেশিরভাগ না, সব মারা যায়, সোলেক বাদে সব মারা যায়। তো সোলেক যখন একা ছিল তখন রাশিয়ানদের কল করে রাশিয়ান ভাষায় বলে আমি সারেন্ডার করতে চাই। তো রাশিয়ানরা তখন বলে তাহলে তোমার বন্দুক হাতে উপরে তুলে আমাদের কাছে চলে আসো, আমরা তোমাকে কিছুই করবো না। তো সোলেক তাই করে। তো সোলেক যখন কিছু দূর এগিয়ে যায়, তখনই দেখতে পাই এখানে অনেক জার্মান সৈন্যরা এসে চলে এসেছে এবং সকল রাশিয়ানদের বন্দী বানিয়ে ফেলেছে। কিন্তু জার্মানরা এখানে সোলেককে দেখে ভাবে যে সবাই মারা যাওয়ার পরও সোলেক একা একা এতক্ষণ লড়াই করেছে এবং তারপরে ও একা লড়াই করার জন্য এগিয়ে গিয়েছিল, তো এই জন্য ওকে সবাই বীরের সম্মাননা দেয় এবং এই খবর জার্মান কমান্ডার পর্যন্ত পৌঁছে যায়। আর তারপর কমান্ডার সোলেককে নিজের কাছে ডেকে বলে আমি তোমাকে জার্মানির সবচেয়ে বড় ক্যাডেট স্কুলে পড়ানোর জন্য পাঠাবো, আর আমার কোনো ছেলে নেই, তোমার ওখানে পড়ালেখা শেষ হলে যুদ্ধের পরে আমি তোমাকে দত্তক নেব, আমার সকল সহায় সম্পত্তি থেকে শুরু করে আমার সবকিছু মালিক হবে তুমি। তো সোলেকের এটা শুনে অনেক ভালো লেগে যায়, আর এরপর সে ওই স্কুলে পৌঁছে যায়। তো একদিন ক্লাস চলাকালীন সময় সেখানে একটা টিচার চলে আসে আর সবাইকে বলে যে আমি তোমাদেরকে এমন একটা টেকনিক বলবো যার মাধ্যমে তোমরা ইহুদিদের চেহারা দেখে চিনতে পারবে। আর তারপর সে সোলেককে সামনে আসতে বলে। তো সোলেক তো ভয় পেয়ে যায়, তার মানে আমাকে মনে হয় বুঝে ফেলেছে। আর তারপর ওই টিচার করে কি সোলেকের চোখের রং দেখে আর মাথার মাপ নিয়ে বলে ও মিক্সড ব্রিড, ওর ভেতর ইহুদির রক্ত রয়েছে, তবে তারপর সে জার্মান। মানে এখানে বোঝানো হয়েছে সোলেকের দাদা দাদি বা কেউ হয়তো ইহুদি থাকতে পারে, বাট সোলেক জার্মান ক্রিশ্চিয়ান, ও পুরোপুরি মনে করে ইহুদি নয়। তো এটা শুনে সোলেক কিছুটা নিশ্চিত হয়। আর এই স্কুলে একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে লিনি। তো সোলেক লিনিকে পছন্দ করা শুরু করে, লিনিও সোলেককে পছন্দ করা শুরু করে। কিন্তু সোলেক ইচ্ছা করে লিনির কাছে যায় না, কারণ ও জানে লিনি যদি ওর ওইটা দেখে ফেলে তাহলেই বুঝতে পারবে যে সোলেক একটা ইহুদি। আর এই স্কুলে আরেকটা ছেলে ছিল, ও লিনিকে অনেক পছন্দ করতো, কিন্তু ওই ছেলেটা সোলেক আর লিনিকে এত কাছে দেখে ওর মাইন্ডে লেগে যায় এবং মনে করো যে সোলেককে হিংসা করতে শুরু করে। তো একদিন লিনি আর সোলেক ঘুরতে ঘুরতে একটা জায়গায় গিয়েছিল, আর সেখানে ওরা অনেকগুলো ইহুদির কবর দেখতে পায়। তো লিনি বলে আমি ইহুদিদের ঘৃণা করি, আর যদি কোনো ইহুদি আমার
সামনে আসো, ওকে আমি গুলি করে হত্যা করবো। তো এটা শুনে সোলেক রেগে যায় এবং লিনিকে একটা থাপ্পড় মারে। বাট তখন লিনি সোলেকের উপর রেগে গিয়ে বলে তুমি একটা হিজলা। কেন বলেছে বুঝতেই পারছো, কারণ এত সুযোগ দিয়েছে তারপরও সুযোগ নেয়নিও। তো এরপর লিনি সেখান থেকে চলে যায়। আর এরপর সোলেক রাতের স্বপ্ন দেখে, তার বোন স্বপ্নে এসে বলছে তোর পরিবারকে তোর এখন খোঁজা উচিত, মা কোথায় রয়েছে, বাবা কোথায় রয়েছে, তাদেরকে খোঁজা উচিত। তো এই জন্য পরের দিন সোলেক করে কি বাসে করে তার পরিবারকে খুঁজতে বের হয় এবং দেখতেই পাচ্ছ নাজিদের ড্রেস পরে বের হয়। কিন্তু ওর বাসের যে গ্লাসটা সেটা বৃষ্টির কারণে ঝাপসা ছিল। বাট ওই মুহূর্তে সে বাসের বাইরে রাস্তায় একটা মহিলাকে বসে থাকতে দেখে, যাকে দেখে ওর একেবারে নিজের মায়ের মতো মনে হয়। কিন্তু এরপর যখন বাস থেকে নেমে মহিলাটির ওখানে আসে, দেখতে পায় মহিলাটি সেখান থেকে চলে গিয়েছে। তো এরপর থেকে সোলেক করে কি ওই বাসে ওই রাস্তায় প্রতিদিন যাতায়াত করে, কিন্তু কখনো আর ওই মহিলাকে দেখতে পায় না। আর এরপর কেটে যায় হচ্ছে আরো 6 মাস, লিনির সাথে তার দেখা হয়নি। তো একদিন যখন ও লিনির বাড়িতে যায়, লিনির মা বলে লিনি তো প্রেগনেন্ট। আর এটা শুনে সোলেক তো অবাক হয়ে যায়। আর সোলেক তখন বলে লিনির ওই বাচ্চা কিন্তু আমার বাচ্চা না। লিনির মা বলে হ্যাঁ আমি জানি, তোমার ক্লাসে যে আরেকটা ছেলে ছিল যে লিনিকে পছন্দ করে, এই বাচ্চাটা তার। আর লিনি সবসময় মা হতে চাইতো এবং তার ইচ্ছে একটা ছেলে সন্তানের জন্ম দিবে এবং তাকে সেনাবাহিনীতে ভর্তি করবে যাতে ইহুদিদের মারতে পারে। তো চিন্তা করো, যাকে তুমি ভালোবাসো তার মেন্টালি যদি এরকম হয় কেমন লাগতে পারে, তার উপর সে আবার প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তো এটা শুনে সোলেক তো পুরোপুরি ভেঙে পড়ে এবং সে এতটাই ইমোশনাল হয়ে যায় যে লিনির মাকে ডাইরেক্ট বলে দেয় যে আমি নিজে একজন ইহুদি, কিন্তু ওকে আমি ভালোবাসি, এটার কোনো দাম নেই। লিনির মা তখন বলে দেখো তুমি যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিলে আমি তখনই বুঝতে পেরেছিলাম তুমি ইহুদি, কিন্তু তুমি চিন্তা করো না, এই কথা আমি কাউকেই বলবো না, তুমিও আমার সন্তানের মতো, মারা তো মাই হয়। তো এরপর সোলেক সেখান থেকে যায় হোস্টেলে এবং ওই ছেলেকে মারতে শুরু করে যে লিনিকে প্রেগনেন্ট করে দিয়েছে। কিন্তু তখনই সেখানে অফিসার চলে আসে এবং বলে তোমাকে স্কুলের হেডমাস্টার তোমার সমস্ত ডকুমেন্ট নিয়ে দেখা করতে বলেছে। তো সোলেক তার সমস্ত ডকুমেন্ট নিয়ে যায়, মনে করো ভোটার আইডি কার্ড, পাসপোর্ট টাসপোর্ট। কিন্তু স্কুলের হেড দেখে বলে তোমার কাছে তো সকল ডকুমেন্টস নেই, তোমার জন্ম নিবন্ধন কই, তুমি যে এখানে জন্ম নিয়েছো তোমার বাবা মা সেই ডকুমেন্টসটা কোথায়, ওটা দেখলেই তো আমি জানতে পারবো যে তুমি আসলে জার্মানে জন্মগ্রহণ করেছো বা জার্মানিস নাগরিক। সোলেক তখন সব ঘটনা খুলে বলে যে আমি রাশিয়ার অনাথ আশ্রমে ছিলাম, কিন্তু এতে স্কুলের হেডের আরো বেশি সন্দেহ হয় এবং বলে তুমি চিন্তা করো না, ওই অনাথ আশ্রম এখনো আমাদের আন্ডারেই রয়েছে, ওই অনাথ আশ্রম থেকে আমি খুব শীঘ্রই তোমার ডকুমেন্ট আনিয়ে নেবো। আমি চাই না আমাদের স্কুলে কোনো দেশদ্রোহী থাকুক, আর যেদিন আমি জানতে পারবো তুমি জার্মানিজ নও বা তুমি কোনো ইহুদি, তোমাকে প্রকাশ্যে সবার সামনে মেরে ফেলবো। তো এই কথা শুনে সোলেক মারাত্মক ভয় পেয়ে যায়। বাট এরপর সোলেক যখন বাইরে বের হয় তখন ওই ছেলেটার সাথে দেখা হয় যার সাথে কিছুক্ষণ আগে সোলেক ফাইট করেছিল, মানে যে ওর গার্লফ্রেন্ডকে প্রেগনেন্ট করেছে। তো সে এসে সোলেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে এবং বলে তুই তো ইহুদি, তুই তো ধরা পড়ে যাবি, খুব শীঘ্রই মরবি সবার সামনে। বাট তখনই এখানে সিবিএস সোনারা বোমা ফেলাতে শুরু করে, যার ফলে ওই ছেলের মৃত্যু হয়, এর সাথে ওই স্কুলের যে হেডমাস্টার সেও মারা যায়। আর সোলেক আবারও মুক্ত হয়ে যায়, মানে যেসব লোকেরা ওকে সন্দেহ করছিল, যারা জানতো ইহুদির ব্যাপারটা বা চিন্তা করছিল নিয়ে, তারাই মারা গিয়েছে। সোলেকের ভাগ্যটাই ভালো আর কি। তো যাই হোক, যেহেতু এখানে রাশিয়ান সৈন্যরা এসে গিয়েছে, এই কারণে সকল স্টুডেন্টদেরও এখন যুদ্ধে যেতে হবে, সবাইকে যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়া হয়। সোলেকও তাদের সাথে ছিল, বাট সোলেক যুদ্ধে কাউকে গুলি করতে পারে না। এর কারণ হচ্ছে দুটো। প্রথমত, তুমি যদি যুদ্ধে যাও তোমার মানসিকভাবে সে ধরনের এনার্জি লাগবে, একজন মানুষকে গুলি করে মেরে ফেলবে, তোমার কিরকম ঘৃণা দরকার তার উপর ওই গুলি করে মারতে। কিন্তু সোলেক তো ঘৃণা করে ওর নিজের দলকে, ও তো এখানে ফেসে গিয়ে রয়েছে, রাশিয়ানরা তোর ফেভারিটারও, তো এই জন্য গুলি চালাতে পারে না। তবে তারপরেও আর আশেপাশের যে লোক ছিল তাদের ফোর্সে ওকে গুলি চালাতে হয় এবং যুদ্ধের অংশ হয়ে যায়। কিন্তু সোভিয়েত সৈন্যরা অনেক শক্তিশালী ছিল এবং সোভিয়েত সৈন্যরা খুব সহজে ওদের উপর দখল করে নেয় এবং ও যখন বুঝতে পারে যে সোভিয়েত সেনাদের হাত থেকে বাঁচতে পারবে না, তখন ও আগেই করে কি দৌড়িয়ে সেনাদের মাঝখানে চলে যায় এবং দুই হাত উপরে তুলে বলে আমি নাচছি নই, আমি একজন ইহুদি আর আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য ফেসে গিয়ে এগুলো করেছি। তো সবকিছু খুলে বলে। বাট তারপরে সোভিয়েত যে সেনারা রয়েছে তারা ওকে বিশ্বাস করে না, বলে তুমি একটা গোয়েন্দা। কিন্তু এখানে সোলেক প্রমাণ করে দেয় সে একজন জিউস, মানে ইহুদি। বাট এই কথা যখন ও বলে তখন সোভিয়েত সেনারা বলে তাহলে তুমি একটা বেঈমান। কারণটা হচ্ছে এই জার্মান সৈন্যরা ইহুদিদের মারছে আর তুমি এই জার্মান সৈন্যদের হয়ে লড়াই করেছো, তুমি নিজের মানুষদের ধোকা দিয়েছো। আর এরপর ওই রাশিয়ান সৈন্য করে কি সোলেককে অনেকগুলো ছবি দেখায়, দেখো তুমি যাদের সাথে ছিলে তারা তোমাদের মতো ইহুদিদের সাথে কি করেছে। তো এরপর সোলেককে সেই কয়েদিদের মাঝে নিয়ে যাওয়া হয় যাদেরকে রাশিয়ানরা মাত্রই মুক্ত করেছে, তারা সবাই ইহুদি ছিল এবং তাদের সামনে বেঈমান হিসেবে ওকে মারতে চায়। বাট গুলি করার আগে ভিড়ের মধ্যে থেকে কেউ ওর নাম ধরে ডাক দেয়। আর এরপর যখন সোলেক সামনে তাকায় ওর ছোট ভাইকে দেখতে পায় আর ছোট ভাইকে দেখে তো সোলেক জড়িয়ে ধরে। আর ছোট ভাই তখন বলে আমি তো কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলাম, আমি তো ভেবেছিলাম তুই মারা গিয়েছিস। তো এরপর ছোট ভাই ওই রাশিয়ান সৈন্যদের বলে এটা আমার ভাই। তো এর ফলে সোলেককে মুক্ত করে দেওয়া হয়। মানে সিরিয়াসলি ভাই, সোলেকের লাক এত ফেভার করেছিল। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা, এরকম লাক কারো হয়, প্রত্যেকটা মুহূর্তে খালি বেঁচে যায়, এই কেমনে বা এক করে বেঁচে আসলো ভাই সিরিয়াসলি। তো যাই হোক, এরপর সোলেকের ভাই বলে যে আমাদের মা বাবা আমাদের পুরো ফ্যামিলির মৃত্যু হয়েছে, শুধু আমি আর তুই বেঁচে রয়েছি। তো এটা শুনে সোলেকের অনেক কষ্ট হয় এবং সোলেকে তার পুরো কাহিনী ভাইকে বলে। আর ওর ভাই তখন বলে এসব কথা তুই আর কখনোই কাউকে বলবি না যে তুই জার্মানদের সাথে ছিলি, কারণ কেউ তোকে বিশ্বাস করবে না, উল্টো তোর ক্ষতি করতে চাইবে, আমাদের ইহুদিরাও তোর ক্ষতি করতে চাইবে, কিন্তু আমি তোকে বিশ্বাস করি, চল বাকি জীবন আমরা একসাথে কাটাবো। তো এরপর দুই ভাই সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে পোল্যান্ডেই থাকবে। আর এরপর বহু বছর কেটে যায়, আমরা সেই সোলেককে দেখতে পাই যে একটা ফোক সং গাচ্ছিল, এটা আর কি অরিজিনাল সোলেক, যার কাহিনী আমরা দেখলাম অরিজিনাল সোলেক এটা। এবং তার জীবনের সত্যি ঘটনাটা আমরা জানলাম যে বুড়ো হয়ে গিয়েছে আর তার আসল নাম ছিল হচ্ছে সুলাইমান, কিন্তু তাকে আদর করে তার পরিবার সোলেক বলে ডাকতো। তো যাই হোক, এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।